আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে বর্ণাঢ্য আয়োজনে শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ পাঠ করালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। নতুন রাষ্ট্রপতির কাছে মন্ত্রীর শপথ নিলেন মঈন খান, রশিদুজ্জামান, আন্দালিব পার্থ, সাচিং প্রু। প্রতিমন্ত্রী হলেন শামীম কায়সার, হুমায়ুন কবির। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাবি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কলকাতায় আগুনে নিহত 7 বাংলাদেশি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। দেশে আনার প্রক্রিয়ায় স্বজনরা। ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। ঢাকাকে বাসযোগ্য করতে নৌপথকে ঢেলে সাজাবে সরকার। নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সড়ক মন্ত্রীর। রাজধানীর চারদিকে 8 লেনের সড়ক তৈরির পরিকল্পনা। ছুটির দিনও গ্যাস সংকটে পাম্পে গাড়ির সারি। দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি। বিদ্যুতের চাপ সামলাতে ব্যাটারি চালিত অটোরিকশায় বাধ্যতামূলক হচ্ছে সৌরবিদ্যুতের চার্জিং। 38 মামলার আসামি মাদক সম্রাট চুয়া সেলিম ফের গ্রেফতার। জেনেভা ক্যাম্পের আস্তানায় অভিযান। প্রিপেইড পদ্ধতিতে টাকা দিয়ে পায় জামিন, বলছে র্যাব। এবং ডিমের বাজারে ফের সক্রিয় সিন্ডিকেট। সপ্তাহ ব্যবধানে ডজনে দাম বেড়েছে 10 টাকা। পাইকারদের দুষছেন খুচরা বিক্রেতারা। ঊর্ধ্বমুখী আটা, চিনির দরজ, স্থিতিশীল সবজির দাম। দেশের 23তম রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তৃণমূলের জনপ্রতিনিধি থেকে রাষ্ট্রের প্রধান, দীর্ঘ রাজনৈতিক যাত্রা পেরিয়ে বঙ্গভবনের বাসিন্দা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আমি বাংলাদেশের সন্ধ্যা 7:37 দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার। শপথ অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, মন্ত্রী প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, 3 বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শপথের পরেই নতুন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা আশা প্রকাশ করেন দলমতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোড় খাওয়া একজন রাজনীতিবিদ হিসাবে তিনি জনগণের কষ্ট উপলব্ধি করবেন এবং সবার প্রতি তিনি ইনসাফ করবেন। যে কোনো দলমতের ঊর্ধ্বে উঠেই তিনি তার মহান দায়িত্ব পালন করবেন। আল্লাহ তাকে সাহায্য করুন, সেই দোয়া করি। দেশে যদি কোনো সংকট মুহূর্ত দেখা দেয়, সেইখানে সে দেশের গণতন্ত্র, সংবিধান এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় আমি আশা করি সে দৃঢ় ভূমিকা পালন করবে। বাংলাদেশ বহুদিন পরে এই রাষ্ট্রপতি পদে একজন পলিটিক্যালি ডেডিকেটেড মানুষ পেয়েছেন। তিনি রাষ্ট্র, সমাজ এবং মানুষকে খুব ভালোভাবে বোঝেন এবং তার কাছে বাংলাদেশ রাষ্ট্র নিরাপদও থাকবে। পরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নেন মন্ত্রিসভায় নতুন অন্তর্ভুক্ত সদস্যরা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ আর ধৈর্যের পথ অতিক্রম করে নতুন অধ্যায় সূচনা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্বচ্ছ ও গ্রহণযোগ্য এই ব্যক্তি। মানুষের প্রত্যাশা পূরণ করে দলমতের ঊর্ধ্বে সবার অভিভাবক হয়ে উঠবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন প্রত্যাশা সকলের। ইমরুল হাসান, সময় সংবাদ, বঙ্গভবন, ঢাকা। আকার বাড়ল সরকারের মন্ত্রিসভার। শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই মন্ত্রিসভার নতুন 6 সদস্যকে শপথ পড়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডক্টর আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, রশিদুজ্জামান মিল্লাত ও সাচিং প্রু জেরি। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির ও শামীম কায়সার।
আমি রশিদুজ্জামান মিল্লার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েই 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আইন অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে শপথ নেন মন্ত্রিসভার নতুন 6 সদস্য। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক নেতারা। প্রথমে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, রশিদুজ্জামান মিল্লাত ও সাচিং প্রুজেরি। পূর্ণমন্ত্রীদের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও শামীম কায়সার। মোহাম্মদ শামীম কায়সার সশব্দ চিত্তে শপথ নেয়া মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন তারা। বাংলাদেশের আমার দেশের জন্য কাজ করার পেয়েছি, and I will do it with the utmost sincerity, commitment in safeguarding the national interest of the people of my country. মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন মন্ত্রী হিসাবে। আমি প্রথমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে পূর্ণ দায়িত্বটা দিলেন সেই দায়িত্ব যাতে পালন করতে পারি সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেদিন সরকার গঠন করেন তিনি প্রথম দিনেই বলেছিলেন যে আমরা যে কাজগুলো করব দেশের জন্য সেই কাজগুলো মূল্যায়ন হবে। তারই ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি আজকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে অর্থমন্ত্রী জানান, রুটিন ওয়ার্কের অংশ হিসেবেই কলেবর বাড়ল মন্ত্রিসভার। মন্ত্রীদের কাজের মূল্যায়ন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। একটা সময়ের পরে ইভ্যালুয়েশন হবে, মন্ত্রিসভার কিছু রদবদল হবে, পরিবর্তন হবে। এটা একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের রুটিন কাজ এটা। সুতরাং এটা আরো ভবিষ্যতে আবার ইভ্যালুয়েশন হবে, আরো রিসাফল হতে পারে। মন্ত্রিসভার নতুন 6 সদস্যের সংযোজনের মধ্য দিয়ে সরকারের দায়িত্ব বন্টনেও এলো নতুন মাত্রা। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভার সংখ্যা এখন দাঁড়ালো 51 জনে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজ শেষে শেরেবাংলা নগরে প্রয়াত 2 নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি। আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। বঙ্গভবনের যাত্রায় প্রথমেই প্রিয় 2 নেতার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অভিভাবকের আসনে আসীন হওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে আসেন তিনি। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু সময় নীরবতা পালন করে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি। পরে হেয়ার রোডের বাসভবনের উদ্দেশ্যে রওনা হন মির্জা ফখরুল। এর আগে মন্ত্রীপাড়ার সরকারি বাসভবন থেকে বেরিয়ে বেইলি রোডের মিনিস্ট্রি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল। নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সেখান থেকে শেরেবাংলা নগরের উদ্দেশ্যে রওনা হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 3.5 দশক পর গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ তৈরি হলে সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে 255 ভোট পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে কেটে গেছে 55 বছর। এই সময়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির চেয়ারে বসেছেন 18 জন। রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে প্রশ্ন থাকলেও ইতিহাসের বাঁকে বাঁকে এই পদটি নিয়ে ঘটে গেছে নানা নাটকীয় ঘটনা, উত্থান পতন। দেশের 22 জন রাষ্ট্রপতি নিয়ে বিস্তারিত থাকছে মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর 22 মেয়াদে এখন পর্যন্ত অস্থায়ী ও ভারপ্রাপ্ত মিলিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন 18 জন। ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় রাষ্ট্রপতির পদটি কখনো থেকেছে ক্ষমতার কেন্দ্রে, আবার কখনো সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ অলংকারিক আসন। মুক্তিযুদ্ধকালে প্রবাসী সরকারের রাষ্ট্রপতি করা হয় শেখ মুজিবুর রহমানকে, যদিও সে সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। দেশ স্বাধীনের পর প্রথম সংসদীয় পদ্ধতির রাষ্ট্রপ্রধান হিসেবে 1972 সালে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আবু সাইদ চৌধুরী।
তিয়াত্তরের নির্বাচনের পর স্পিকার থেকে রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদুল্লাহ। 75-এ একদলীয় শাসন ব্যবস্থা চালু করে আবারও রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। 75-এর 15 আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতকরা। তখন রাজনৈতিক পট পরিবর্তন হলে রাষ্ট্রপতির দায়িত্ব নেন খন্দকার মোশতাক আহমদ। এর 3 মাসের মাথায় রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। 1977 সালের 21শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন তৎকালীন সেনাপ্রধান এবং প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে শহীদ হন জিয়াউর রহমান। তখন উপরাষ্ট্রপতি থেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি আব্দুস সাত্তার। বিচারপতি সাত্তারকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করেন সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ। রাষ্ট্রপতি হন বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী। 9 মাস দায়িত্ব পালন করেন তিনি। সামরিক শাসন জারি করে রাষ্ট্রপতির চেয়ারে বসেন হুসেন মোহাম্মদ এরশাদ। 90-এর 6 ডিসেম্বর গণ অভ্যুত্থানের মুখে বিদায় নেন এরশাদ। অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে অনুষ্ঠিত হয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। ক্ষমতায় আসে বিএনপি। দেশের ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসেন আব্দুর রহমান বিশ্বাস। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আবারও রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। দেশের 15তম রাষ্ট্রপতি হিসেবে 2001 সালের 14 নভেম্বর শপথ নেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব AQM বদরুদ্দোজা চৌধুরী। সংসদ সদস্যদের অনাস্থায় মাত্র 7 মাসের মাথায় 2002 সালের 21শে জুন পদত্যাগ করেন তিনি। পদ খালি হলে 3 মাসের জন্য স্পিকার মোহাম্মদ জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 2002 সালের 6 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেয় বিএনপি। 2009 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির চেয়ারে ছিলেন তিনি। ইয়াজউদ্দিনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক সংকট ও 1/11-র মতো ঘটনা ঘটে। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর রাষ্ট্রপতির দায়িত্ব পান মোহাম্মদ জিল্লুর রহমান। এরপর বাংলাদেশ সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আব্দুল হামিদ। হামিদের পর বঙ্গভবনের বাসিন্দা হন মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত 24শে জুলাই পদত্যাগ করেন 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 35 বছর পর সংসদ সদস্যদের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের অভিভাবক হয়ে যে কোনো সংকটে দেশকে আগলে রাখবেন কঠিন ও কোমল মনের মানুষ মির্জা ফখরুল। এমনটাই প্রত্যাশা দল মত নির্বিশেষে দেশের মানুষের। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। ফরিদপুরে অস্ত্রোপচারের পর পেটে 1.5 কেজি গছ রেখে ইসরায়েলায় 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর রোগীর মৃত্যু। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। ভারতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে শীঘ্রই মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। স্বজনদের অনুরোধে 5 জনের মরদেহ বেনাপোল এবং 1 জনের মরদেহ ভুমরা সীমান্ত দিয়ে দেশে ফেরানো হবে বলে জানা গেছে। এরই মধ্যে কলকাতার লালবাজারে গঠিত বিশেষ টাস্ক ফোর্সে নিহতের স্বজনদের সঙ্গে তদন্তের বিষয়ে কথা বলেছে পুলিশ। এদিকে মার্কুইজ স্ট্রিটের আরও 17টি আবাসিক হোটেলকে প্রয়োজনীয় নথিপত্র দাখিলের নোটিশ দিয়েছে স্থানীয় প্রশাসন। চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক চলছে খুঁড়িয়ে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, এমনকি ক্রীড়াঙ্গন পর্যন্ত টানতে হচ্ছে দ্বিপাক্ষিক বৈরী সম্পর্কের রেশ। তুচ্ছ কারণে ভারতের মাটিতে বাংলাদেশি হেনস্থার খবর আসছে হরহামেশা। এই অবস্থার মধ্যে কলকাতায় অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি মৃত্যুর প্রশ্ন উঠেছে। ভারতের মাটি বাংলাদেশিদের জন্য কতটা নিরাপদ? ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। নাজমুস সালেহের রিপোর্ট।
২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর থেকেই অনেকটা শীতল ভারত বাংলাদেশ সম্পর্ক। তাৎক্ষণিকভাবে পর্যটন ভিসা বন্ধ করে ভারত, যা চালু হয় লম্বা সময় পর। যদিও এখনও চালু হয়নি রেল যোগাযোগ। বারবার অনুরোধের পরও সাড়া আসেনি প্রতিবেশী দেশের তরফ থেকে। একই বছর ডিসেম্বরে হামলা হয় ত্রিপুরায় বাংলাদেশের উপ হাইকমিশনে। দেশটির কিছু কিছু রাজনৈতিক নেতার উস্কানিমূলক বক্তব্যে উত্তেজনা ছড়ায় সীমান্তবর্তী এলাকাগুলোতেও। গেল বছর ত্রিপুরা ও শিলিগুড়ির হোটেল মালিক সমিতি বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে ভারতের বিভিন্ন এলাকায় বাংলাদেশি হেনস্থার খবর আসে। বৈরী সম্পর্কের প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও, বিদ্বেষ গড়ায় খেলার মাঠেও। নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিত আইপিএলে অংশ নিতে পারেননি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুনে পুড়ে মারা যান চিকিৎসা নিতে যাওয়া ৭ বাংলাদেশি। আবারও প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। বিশ্লেষকরা বলছেন, ভারতে অবস্থানের জন্য নিরাপত্তার কথা বিবেচনা করতে হবে বাংলাদেশিদের। দায়িত্ব এড়াতে পারে না প্রতিবেশী দেশটিও। বাংলাদেশের সাথে একটা অশুভ সমীকরণ মনে মনে ছিল, তো হচ্ছে আমাদের হাসিনার দেশের লোক। তো যখন হাসিনা পড়ে গেছে তখন কিন্তু এখন বাংলাদেশ কিন্তু মানুষজন কিন্তু একটু অন্যভাবে দেখছে। বাংলাদেশিদের জন্য এটা নিরাপদ কিনা বা নিরাপত্তা কমে গেছে কিনা, অবশ্যই নিরাপত্তা কমেছে। বাংলাদেশি সন্দেহে অনেককে ধরা, বাংলাদেশি সন্দেহে অনেককে পুশিং করা, এগুলো তো আমরা দেখছি। তাহলে কি আপনি বাংলাদেশি শব্দটাকেই আপনি অন্যভাবে দেখছেন? শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যমে দেদারসে চলে বাংলাদেশ বিরোধী প্রচারণা, যার প্রভাব জনগণের উপর পড়ছে বলে মত বিশেষজ্ঞদের। ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ইন্ডিয়ান নিউজ পেপারগুলো ভয়ানক রকমের হোস্টাইল জার্নালিজম করেছেন, ভয়ঙ্কর রকমের যে আপনি প্রোপাগান্ডা চালাচ্ছেন, সেটার অংশ তো ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ার জনগণ তো এটা খাচ্ছে। তো তখন তাদেরও এক ধরনের পারসেপশন তৈরি হয় বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশিদেরকে নিয়ে। হ্যাঁ, এবং তখন দেখা যায় যে ঘৃণার চাষাবাদটা ওইখান থেকেই শুরু হয়। আপনাকে বুঝে ফেলে আপনি বাংলাদেশি, এবং আপনি যদি এখন মহারাষ্ট্রে থাকেন, গুজরাটে থাকেন, হইতে পারেন আরও সম্ভাবনা বেশি। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকেন, হয়তো সম্ভাবনা একটু কম। বিজেপির যেগুলো স্ট্রং হোল্ড, সেখানে বাংলাদেশের অবস্থা খারাপ হবে, এটা স্বাভাবিক না? আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত সহ বাংলাদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নিরাপত্তা নিশ্চিতে দু দেশকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। ঢাকাকে বাসযোগ্য করতে রাজধানীর চারপাশের নৌপথকে ঢেলে সাজানোর কথাও জানিয়েছেন তিনি। বিকেলে বুড়িগঙ্গা ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, উপমহাদেশে ঢাকা ছিল সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র। নতুন প্রজন্মকে সেই ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হলে এমন নৌকা বাইচের আয়োজন বেশি বেশি করতে হবে। নৌপথে অবাধে চলাচলের সুযোগ করে দেওয়ার কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, বুড়িগঙ্গা তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। ঘন দুর্বৃত্তায়ন, নদী দখল, নদীর সৌন্দর্য নষ্ট, কোন শিল্প গোষ্ঠী বলেন, এলাকার আধিপত্য বলেন, কর্তৃত্ববাদী গোষ্ঠী বলেন, সৌন্দর্য নষ্ট করতে দেওয়া যাবে না, দেওয়া হবে না। বুড়িগঙ্গা দূষণ মুক্ত করতেই হবে এবং ঢাকার চারপাশে নৌ চলাচল উন্মুক্ত থাকতেই হবে। এটা জনগণের দাবি। জনগণ নৌ যাতায়াত নিরাপদ করতে চাই, মনোরম করতে চাই। সেটার শপথ আজকে আমরা এখান থেকে নিতে চাই। অলরেডি কার্যক্রম চলছে, পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। রাত 11টার সময় আরও থাকছে। অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানের শাসন ব্যবস্থা ধসিয়ে দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আইআরজিসি ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর ওপর মার্কিন নিষেধাজ্ঞা। এবার বাণিজ্যের সংবাদ। ডিমের বাজারে আবারও সক্রিয় সিন্ডিকেট। সপ্তাহ ব্যবধানে ডজনে দাম বেড়েছে 10 টাকা। হঠাৎ দাম বৃদ্ধির জন্য পাইকারদের দুষছেন খুচরা বিক্রেতারা। ঊর্ধ্বমুখী চিনি, আটা, ময়দার দামও উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। মানবদেহে প্রয়োজনীয় ক্যালোরি ও প্রোটিনের সিংহভাগ মেলে ডিম থেকে। সব শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় এ পণ্যটির দামেও রেকর্ড ছুঁই ছুঁই অবস্থা। সপ্তাহের ব্যবধানে ডজনে 10 টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। বেড়েছে সাদা ডিমের দামও। বাজারে গিয়ে ক্রেতারা ক্ষুব্ধ হলেও বিক্রেতারা এর দায় দিচ্ছেন পাইকারদের উপর।
খুব একটা স্বস্তি নেই মুরগির বাজারেও। সোনালী ও লেয়ার মুরগির কেজি এখনও 300 টাকার উপরে, প্রায় 200 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। সরকার যদি ওটার জাস্টিফিকেশনটা একটু বাড়ায় সামনে থেকে, তাহলে মনে হয় আরো কিছু কমবো। বাড়লে তো মনে হয় আমাদেরও হিমশিম খেয়ে যাবো, সাধারণ পাবলিকও হিমশিম খেয়ে যাবে। বেড়েছে মাছের দামও। বড় মাছের সরবরাহ কম থাকায় রুই ও কাতলার দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। বাজারের অবস্থা তো অনেক ঊর্ধ্বগতি, এদেশে বাস করা যাবে না। নিত্যপণ্যের অন্য বাজারেও আছে বাড়তি চাপ। সপ্তাহ ব্যবধানে 15 টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে 120 টাকায়, 5 টাকা বেড়ে আটা 65 আর ময়দার কেজি 80 টাকা। পোলাও চাল আমরা সপ্তাহে একদিন খাই, ওটা 1 কেজিতে দ্বিগুণ হয়ে গেছে। যে চিনি ছিল গেছে সপ্তাহে 105 টাকা, এখন 120 টাকা। তবে কিছু কমতির দিকে সবজির বাজার, বেশিরভাগ মিলছে 50 টাকার আশপাশে। বাংলাদেশে সবজির দাম কমলে কাস্টমার খায় না। 120 টাকা আপনারা দেখছেন যে শসা 200 টাকা কেজি হয়েছে, পারাপারি করে নিয়ে গেছে। আর এখন শসা হয়েছে 40 টাকা 50 টাকা কেজি, কেউ খায় না। নিত্যপণ্যের বাজারে সরকারি নজরদারি বাড়ানোর পাশাপাশি দাম কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ ভোক্তার। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে সিজারিয়ান অপারেশনের সময় পেটে 1.5 কেজি গজ রেখেই সেলাই করে দেয়া হয়। 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান কণিকা মণ্ডল। শোকার্ত স্বজনদের সঙ্গে দেখা করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তদন্তে চিকিৎসায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসব বেদনা নিয়ে গত 29 জুন ফরিদপুর শহরের সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় কণিকা মণ্ডলকে। ওই দিন সন্ধ্যায় হাসপাতালটির স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার লক্ষ্মীরানী দত্ত অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তান প্রসব করান। পরদিন কণিকার পেট ফুলে গেলে চিকিৎসককে জানালে তারা অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন। 3 জুলাই তাকে ঢাকার কল্যাণপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 7 জুলাই ওই হাসপাতালে পরীক্ষার পর জানা যায় কণিকার পেটে প্রায় 1.5 কেজি গজ রেখে সেলাই করা হয়েছে। ওই দিনই অস্ত্রোপচার করে গজ বের করা হলে রোগীর অবস্থা আরও খারাপ হয়। 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মারা যান কণিকা। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে তার। সিজার করার পরে একদিন পরের থেকেই রোগীর পেট ফুলে যায়। পরে ডাক্তারকে অবহিত করলে ডাক্তার তড়িঘড়ি করে নানা অজুহাত দেখায়। এদিকে কণিকার মৃত্যুতে তার স্বামীকে খুদে বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন অভিযুক্ত চিকিৎসক। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুরো বিষয়টি অস্বীকার করেন তিনি। আমি কোনো অবহেলা করি না, রোগীটা নিজ দিয়ে ফেটে গেছিল, আমি একটু পরে আপনাকে আমি কল দিচ্ছি। শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে কণিকার পরিবারের সঙ্গে দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী। এই সময় তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। 5 কর্মদিবসের ভিতরে শুক্র শনি আজকে বাদ দিলে রবি সোম মঙ্গল বুধ আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবে। আমাদের সরকারি বিধি মোতাবেক দেশের প্রচলিত আইন অনুযায়ী যতটুকু কঠোরতম অবস্থা গ্রহণ করা যায় আমরা করব। নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তানজিল হাসনাত, সময় সংবাদ। ছুটির দিনও গ্যাস সংকটে পাম্পে পাম্পে গাড়ির সারি। দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত সিএনজি। আয় রোজগারও কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চালকরা। গ্যাসের জন্য ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি যেন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। প্রায় 1 মাস জুড়ে চলছে এমন সংকট। ছুটির দিনেও সকাল থেকেই রাজধানীর পাম্পগুলোতে গ্যাসের জন্য গাড়ি চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। দীর্ঘক্ষণ পার হলেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। একটা পাম্পে সিরিয়াল দিচ্ছি, 1 ঘন্টার উপরে ছিলাম, 13 টাকার গ্যাস ঢুকছে। 7 ঘন্টা লাইনে দ্বারা গ্যাস পাই অনেক কম, গ্যাসে কোনো প্রেশার পাচ্ছি না। এই সিরিয়ালে মনে করেন বইয়ে থাকতে একদম মাজা মোজা ব্যথ হয়ে গেছে গা। গাড়ির জমা ঠিকই দেওয়া লাগে, ঘর ভাড়া ঠিকই দেওয়া লাগে, খাইতে পারি না। মালিকেরা 1 টাকা কম নেয় না, আমরা সারাটা দিন কষ্ট করি, ঘরে 1 টাকা লয়ে যেতে পারি না। পাম্প মালিকরা বলছেন গ্যাসের চাপ কম থাকায় আর্থিক ক্ষতি ও সিস্টেম লস এড়াতে বাধ্য হচ্ছেন ফিলিং স্টেশন বন্ধ রাখতে। আমাদের সিস্টেম লস আছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলে এটা আমাদের আর কি সুনাম ক্ষুণ্ণ হয়। এই কারণে আমরা ব্যবসা প্রতিষ্ঠান লস দিয়ে হলেও আমরা চালু রাখছি। অনেক প্রতিষ্ঠান আছে এই সিস্টেম লস, এই আর্থিক ক্ষতি তারা করতে চাচ্ছে না, বিধায় তারা প্রতিষ্ঠান বন্ধ রাখছে। বুধবার মহেশখালীর এক্সিলারেট টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় নতুন করে দেখা দিয়েছে সংকট বাড়ার শঙ্কা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। 38 মামলার আসামি জেনেভা ক্যাম্পের আলোচিত মাদক সম্রাট সেলিম আশরাফ ওরফে চুয়া সেলিমকে আবার গ্রেফতার করছে র্যাব 2।
জেনেভা ক্যাম্পের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব বলছে প্রিপেইড পদ্ধতিতে টাকার মাধ্যমে জামিনে ছাড়া পায় এসব অপরাধী। এ কারণেই হত্যা ও মাদক মামলার ভয়ঙ্কর আসামি হয়েও সহজেই জামিন পান চুয়া সেলিম। মাদকের অভয়ারণ্য রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। ব্যবসার আধিপত্য ধরে রাখতে এখানে সংঘাত সংঘর্ষ নিয়মিত ঘটনা। শুধু তাই নয়, মাদক ব্যবসার জেরে এখানে খুনও চলে গডফাদারদের ইশারায়। 5 আগস্টের পর ক্যাম্পের বেশিরভাগ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার হলেও কৌশলে জামিন নেন চুয়া সেলিম। এরপর থেকেই চলে মাদকের সাম্রাজ্য দখলের চেষ্টা আর ত্রাসের রাজত্ব কায়েম। বৃহস্পতিবার ভোরে ক্যাম্পের গোপন আস্তানা থেকে চুয়া সেলিমকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। সঙ্গে ছিল বিদেশি অস্ত্র, গুলি ও মাদক। শুক্রবার মোহাম্মদপুরে র্যাব 2-এর সদর দফতরে ব্রিফিং করেন অধিনায়ক নয়মুল হাসান। তুলে ধরেন শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিমের অপরাধের ফিরিস্তি। র্যাব বলছে দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক সিন্ডিকেট, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধের পৃষ্ঠপোষকতা ও নিয়ন্ত্রণ করে আসছিলেন চুয়া সেলিম। ডিএমপির মোহনপুর থানায় হত্যা চেষ্টা ও খুনের 60টি, মাদকদ্রব্য আইনে নিয়ন্ত্রণ আইনে 14টি, বিশেষ ক্ষমতা আইনে 13টি, বিস্ফোরক আইনে 1টি এবং দাঙ্গা সরকারি কাজে বাধা দেওয়া 1টি মামলা সহ মোট 36টি মামলা হয়েছে। আজকে একটি অস্ত্র মামলা এবং একটি মাদক মামলা তার বিরুদ্ধে রুজু হওয়া প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত ও এজাহারে ত্রুটি না থাকার পরও অপরাধীদের জামিনের ইস্যুতে র্যাবের ভাষ্য, এমন ঘটনায় মনোবলে ভাটা পড়ে তাদের। প্রশ্ন উঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। জামিন দেওয়ার জন্য তার একটা গ্রুপ আছে, প্রিপেইড জামিন। পরে সে আবার এই অপরাধ করে, চুরি ডাকাতি করে, ছিনতাই করে এই টাকা সংগ্রহ করে আবার তাদেরকে টাকা রিফিল করে আর কি। তারা প্রিপেইড জামিন পায় আর কি। সো এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে নিশ্চয়ই। আমরা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে একটা আসামিকে অ্যারেস্ট করে এবং এই আসামি যখন আবার জামিন পেয়ে যায় তখন কিন্তু আমাদের যারা টিমে, আমাদের যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু একটু দিশেহারা হয়। 1 বছরের ব্যবধানে দ্বিতীয়বার গ্রেফতারের পর চুয়া সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে নতুন করে 2টি মামলা দায়ের করার কথা জানায় র্যাব। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয়েছিল। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরান ও এর মিত্রদের কোণঠাসা করছে যুক্তরাষ্ট্র। এবার আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর ওপরে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তেহরানের অর্থনীতি গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইরানের পাশে থাকা দেশগুলোকে কঠোর পরিণতি হুঁশিয়ে দিয়েছে দেশটি। তবে ট্রাম্পের নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি সরানোর কৌশল বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, ইরানের বন্দরমুখী বা বন্দর থেকে আসা অর্ধশতাধিক বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দেওয়ার পাশাপাশি কয়েকটি জাহাজ অচল করা ও তল্লাশি চালানো হয়েছে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।